আমরা ধুলাবাড়িয়ার পক্ষ থেকে এই ঝড় বৃষ্টি পেরিয়ে যারা এসছেন তাদের আভূমি প্রণাম। নাটক শুরুর আগে আমি বেশি কথা বলছি না, হয়ে যাওয়ার পরে একটু 2-3 মিনিট সময় দেবেন, তখন কথা বলব। আমাদের নবতম প্রযোজনার নাম ধূসর। আর্থিক সহায়তায় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি। আমাদের ধুলাবাড়িয়ার নবতম প্রযোজনা ধূসর, নাটক ও নির্দেশনা সুরজিৎ প্রামাণিক। নমস্কার। কেউ যাহা জানে নাই কোনো এক বাণী আমি বলে আছি। একদিন শুনেছ যে সুর ফুরাইছে পুরানোটা, কোনো এক নতুন কিছুর আছে প্রয়োজন, তাই আমি আসিয়াছি। আমার মতন আর নাই কেউ, সৃষ্টির সিন্ধুর বুকে আমি এক ঢেউ, আজিকার শেষ মুহূর্তের আমি এক। সকলের পায়ের শব্দের সুর গেছে অন্ধকারে ফেলে, তারপরে আসিয়াছি ভেবে আমি। আমার পায়ের শব্দ শুনে নতুন আর সব হারানো পুরনো। উৎসবের কথা আমি কহি না, করি না তো দুর্দশার গান, সে গভীর গান। সময় সিন্ধুর মতো তুমিও আমার মতো সমুদ্রের পানে, জানি রয়েছ তাতে। ঢেউয়ের হোঁচট লাগে গায়ে, ঘুম ভেঙে যায় বারবার তোমার আমার। মনে পড়ে গেল এক রূপকথা ঢের আগেকার, কহিলাম শোনো তবে, শুনিতে লাগিল সবে শুনিল তোমার। কহিলাম দেখেছি সে চোখ বুজে আছে, ঘুমানো সে এক মেয়ে নিঃশ্বার পুরীতে এক পাহাড়ের কাছে। সেইখানে হার নাই কেবল, এক ঘরে পালঙ্কের পরে শুধু একখান দেব পড়ে আছে। পৃথিবীর পথে পথে রূপ খুঁজে খুঁজে তারপর ধারে আমি দেখেছি গো, সেও চোখ বুজে পড়েছিল। মসৃণ হাড়ের মতো সাদা হাত দুটি, বুকের উপরে তার রয়েছিল। আসিবে না বলি, যেন কোনোদিনও তাহার গোপাল পাথরের মতো সাদা গায়ে। ভিড় যেন কোনোদিনও ছিল না রে, কিংবা ছিল আমার জন্য তা নয়। আমি গিয়ে তাই তার পারিনি জাগাতে।
পাষাণের মতো হাত পাষাণের হাতে রয়েছে আড়ষ্ট হয়ে লেগে। তো হয়তো তবু উঠিবে সে জেগে। তুমি যদি হাত দুটি ধরো তার ঘোরালাম রূপ শুনি তোমার। আপনি কি বুঝতে পারছেন না? আমি আপনাদের কথা বিশ্বাস করছি, কিন্তু আপনারাও আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। টাকা পয়সা দিয়ে তো সব হয়, আর তাছাড়া দেখছেন তো উনি এতদিন ধরে এখানে আসছে, কোনোই তো লাভ হচ্ছে না। তাইলে কি উনি আর কোনোদিনও ঠিক হবে না? আমি তো সে কথা বলি, আমি বলতে চাইছি আমার কাছে এর কোনো প্রতিকার নেই, সত্যি নেই। আপনি যদি চান টাকা পয়সার অঙ্কটা আরো বাড়াই দিতে পারেন। দাদার কাছে টাকা পয়সার কোনো ব্যাপার না। আপনি তো জানেন, আপনারা আগেই বলেছি অনেক সম্পত্তির মালিক উনি। জানি জানি ওরা অনেক টাকা, তা বলে তো আমি জেনে বুঝে আপনাদের ঠকাতে পারবো না। তাইলে কি আর কোনো উপায় নাই? একটা উপায় হতে পারে, তোমার একটু দূর যেতে হবে। কোথায় যেতে হবে বলেন? দিল্লি, বোম্বে, যেখানে বলে চলে যাবে। দিল্লি বলবে নয়, কলকাতা যেতে হবে। পারবেন? হ্যাঁ, যেতে পারবে। পারবেন? পারবেন। এই চিঠিটা রাখুন। খামের ওপর যে ঠিকানাটা আছে সেখানে বলছে সৌম্য স্যারের হাতে দিতে হবে। চিঠিখান দিলে হবে? যদি আমার নাম বলবেন, একটা সময় আমি আমার খুব প্রিয় ছাত্র ছিলাম। কাজ হবে? দেখুন, আমার জানা ছিল আপনি তো সকলের কাছে গেছে, যদিও সৌম্য স্যার মনোবিজ্ঞানী নন, তবুও যদি একবার না না, ওই মনোবিজ্ঞানী বিজ্ঞানী একদম না। বলে কিনা দাদার বাজে 10 আছে, আর কেউ কোনোদিন সেরকে দিতে পারবে না। সামনে ভোট, নাইলে তাই জন্য তো আপনাকে একবার বলছি সৌম্য স্যারের কাছে যেতে। আমি শুনেছি অনেক বড় বড় ডাক্তার যেগুলো চিকিৎসা করতে পারে না, ওনার ওষুধ নাকি আর সেরেছে। কিন্তু গিয়ে দেখুন না। তাহলে চলেন, আর বসে থেকে সময় নষ্ট করে লাভ কি? বাড়ি ফিরি, চলেন। সত্যি কি উনি সেরে দিতে পারবে নাকি? নাকি ওরা আর কোনোদিনই আমার বিশেষ পারবে না? আপনি সৌম্য স্যারের কাছে যান, আমার বিশ্বাস উনি কিছু একটা সেটাও ঠিক করে দিতে পারবেন। ঠিক হয়ে যাবে না? হ্যাঁ, চলেন, বাড়ি যাই। সকাল বসুন, সকালে চলেন। বাড়ি চল। আপনারা সবাই এসে পড়েছেন, কিন্তু আপনাদের যে কষ্ট করে আরেকটা দিন আসতে হবে। আসলে আজ আমার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, বলতে একদম ভুলে গিয়েছিলাম। তাই বেশ না, তাড়াহুড়োর মধ্যেই আছি, বুঝলেন তো। কিন্তু এসেই যখন পড়েছে, দু একটা কথা না বলে চলে গেলে বড় অভদ্র দেখায়। নমস্কার, নমস্কার, আমি সৌম্যজিৎ বিশ্বাস, পেশায় একজন ডাক্তার। অবশ্য ডাক্তারিকে না পেশা বললে বড্ড খারাপ শোনায়, বড় বিচিত্র এই পেশা, জানেন তো। কেউ ভগবান বলে সম্বোধন করে, আবার কেউ ওই চেক আপের পর ভিজিট দেওয়ার সময় না এমন করুণ ভাবে তাকায় না, ওই দরদাম করার চেষ্টা করে। ওই হাতে হাত কজলে, মুখে একটা তেল তেলে ভাব ফুটিয়ে বলে, কিছু কম করা যায় না স্যার, বড় গরিব মানুষ। ভগবানের ফুলবেল বাজায় চলে, ডাক্তারদের চলে না। এখন আমি যদি একটা ছেঁড়া লুঙ্গি আর ময়লা ফতুয়া পরে এখানে বসি, আপনারা একজনে কেউ আমাকে ডাক্তার বলে মেনে নেবে? আবার ধরুন, আমি যদি প্রথম দেখাতেই আপনার রোগ ধরতে পেরে গড়গড় করে ওষুধ লিখে দিই, আপনারা কিন্তু প্রত্যেকে ওই গোয়ার ডাক্তারের খাতা দিয়ে আমার নামটা লিখে দেবেন। আপনাদের প্রত্যেকের ধারণা, বেশি সময় ধরে বুকে স্টেথো চেপে ধরে থাকলে, বেশি সময় ধরে বকবক করলে তবেই নাকি একটা ভালো ডাক্তার হওয়া যায়। কিন্তু আজ যে কারণে আমি এত ছটফট করছি না, তার থেকে গুরুত্বপূর্ণ কাজ বিশ্ব সংসারে আর দুটো আছে বলে আমার মনে হয় না। তাই আজ বদনাম সুনাম যাই করুন, আমার কিন্তু যেতেই হবে। কি বলেন? কি এত গুরুত্বপূর্ণ কাজ যে এতগুলো রুগীকে ফেলে রেখে চলে যাচ্ছি, তাই না? আসলে আসলে আজ আমার একটি মাত্র শ্যালিকার জন্মদিন, আর তার একটি মাত্র জামাইবাবু আমি। সত্যি বলতে কি, তার দাবি
আমি না গেলে সে কেক কাটবে না, আর আমারও না সন্ধ্যেটা ঠিক ভালো কাটবে না। আমি জানি তার সঙ্গে আমার সম্পর্কটা কি, আমার স্ত্রীর বোন। আচ্ছা, নিজের বুকে হাত রেখে বলুন তো, ফুল হাতের কাছে পেলে একবার ছুঁয়ে দেখতে ইচ্ছা করে না? আর সুন্দর জিনিস কে না কাছে পেতে চায় বলুন? তফাৎ শুধু একটা, আমি বলার সুযোগ পাচ্ছি, আপনারা বলতে পারছেন না। স্যার, বলো বলো। ও সরি, বলছি স্যার আপনি একটু বেরিয়ে যাবেন তো? হ্যাঁ তাই তো বলছি, তখন থেকে তুমিও না তাড়াতাড়ি বন্ধ করে বেরিয়ে যাও। স্যার বলছি আপনার কথা মতো সবাইকে তো ফিরিয়ে দিয়েছি, ভেরি গুড। কিন্তু দুজন কিছুতেই কথা শুনছে না। কথা শুনছে না মানে এটা কি? বলছে আপনার সাথে দেখা না করে নাকি তারা কিছুতেই যাবে না। আমার সাথে দেখা করবে কি? বললাম না আজ আমার একটু গুরুত্বপূর্ণ কাজ আছে, বেরোতে। তুমি ওনাদের ফিরে যেতে বলো, কাল আসবে। বলেছি স্যার, সব রকম ভাবেই বলেছি, কিছুতেই শুনছে না। এই গ্যাট হয়ে বাইরে বসে আছে। কি মুশকিল, ওনাদের সমস্যাটা কি? এটাও বলছি, শুধু বলে চলেছে অনেক বড় বিপদে পড়ে এসেছে। আপনার সাথে কথা না বলে নাকি তারা কিছুতেই বাড়ি ফিরবে না। আর কিছু মনে করবেন না ডাক্তারবাবু, উনি এক জায়গায় বেশিক্ষণ দাঁড়াতে পারেন না, তাই তাই বলে আপনারা হুমুড়িয়ে ভেতরে চলে আসবেন? আরে আপনাদের না বললাম বাইরে বসতে? কিন্তু উনি তো এক জায়গায় বেশিক্ষণ বসতেও পারেন না। দেখেছেন স্যার, কিছু বললেই কেমন উদ্ভট সব উত্তর। তখন থেকে বলে চলেছে আজ আপনি বেরোবেন, অন্যদিন আসুন, এটা তো শুনছেই না। আপনিও তো শুনছেন না, কখন থেকে বলে চলেছে, অনেক দূর থেকে আইছি। আচ্ছা, আপনাদের মধ্যে রুগীকে ওখানে বসুন তো, তারপর দেখছি। বসুন। হ্যাঁ বসেছি। এবার বলুন আপনার সমস্যাটা কি? বলুন। মশাই, আমার একটু গুরুত্বপূর্ণ কাজ আছে, বেরোতে হবে, আপনার সমস্যাটা বলুন। কি মুশকিল, শিশু তার রোগ বলতে পারে না, তার অসুখ অনুমান করতে হয়। আপনি তো শিশু নন। আপনার নাম কি? ওনার নাম তুষারকান্তি ঘোষ। আশ্চর্য, নামটাও আপনাকে বলে দিতে হচ্ছে। আচ্ছা মশাই, আপনি কথা বলতে পারেন না পারেন না? পারি। তাহলে বলুন আপনার নাম কি? তুষারকান্তি ঘোষ। বয়স কত? 49। এবার বলুন আপনার সমস্যাটা কি? বলুন। মশাই, আর তো আপনাকে সময় দিতে পারছি না, আমার একটু গুরুত্বপূর্ণ কাজ আছে। যদি কিছু বলার থাকে এখন বলবেন, নয়তো কাজ আসতে পারে। দাদার অসুখ কিছু নাই। অসুখ কিছু নেই তো এসেছেন কেন? দাদারে মাসিতে কামড়ায়। কি বললেন? কিসে কামড়ায়? আরে মাসি 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 বোঝেন না? সব বলছে পাগলের মতো। মাছিতে কামড়ায় মানে? সিটিটা নেন, সিটির মধ্যে সব লেখা আছে। সিটিটা দিয়ে দেখতে। কার চিঠি? ওই এসআর রয়। কে এসআর রয়? শান্তন রয়, আমাদের অঞ্চলের ডাক্তার। খুব ভালো ডাক্তার, উনি আপনার কাছে পাঠিয়েছেন। বলছেন নাম বললে আপনি চিনতে পারবেন, একসময় উনি আপনারই ছাত্র ছিল। চিনতে পেরেছেন ডাক্তারবাবু? কি লিখেছেন উনি? উনি আপনাদের প্রণাম দেন গেছেন। ঠিক আছে, আমাকে দেখতে দিন। আর পাপিয়া, ততক্ষণ তুমি ওনার প্রেশারটা চেক করো তো। পরম শ্রদ্ধেয় সৌম্য স্যার। আমার প্রণাম নেবেন। আমি সায়ন্তন রায়। আপনি আমাদের ফার্মাকোলজি পড়াতেন। আপনার বিষয়ে আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম, আর সেই উপলক্ষে আপনি আপনার বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছিলেন। একটি বইও উপহার দিয়েছিলেন, জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি। আশা করি আপনার মনে পড়েছে। যাই হোক স্যার, আমি তুষারকান্তি বাবুকে আপনার কাছে পাঠাচ্ছি। তুষারকান্তি বাবু আমাদের অঞ্চলের একজন অত্যন্ত গণ্যমান্য ও ধনবান ব্যক্তি। উনি বছর 4 ধরে এক অদ্ভুত ব্যাধিতে ভুগছেন। এবারে কি ব্যাধি বলা যায় কিনা আমি ঠিক বুঝতে পারছি না, তবে অন্য কোনো নামও আমি ঠিক খুঁজে পাচ্ছি না। আসলে বিষয়টা হচ্ছে, ওনাকে সবসময় মাছিতে কামড়ায়। হ্যাঁ, আমি বুঝতে পারছি ব্যাপারটা আপনার কাছে খুব হাস্যকর বলে মনে হচ্ছে। শুরুর দিকে আমারও তাই মনে হয়েছিল। আমি তো ভেবেছিলাম এটা এক ধরনের মানসিক ব্যাধি, কিন্তু বর্তমানে আমার সেই ধারণা ক্রমশ ভাঙতে শুরু করেছে। আমি নিজে লক্ষ্য করেছি, তুষারকান্তি বাবু কোথাও বসলে এমন হাবভাব করেন যেন সারি বেঁধে মাছি ওনার কাছে আসতে পারছে। পীর, ফকির, তাবিজ, কবজ, ওঝা, ঝাড়, ফুক জাতীয় সমস্ত রকমের অতিভৌতিক চিকিৎসা উনি করিয়েছেন, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। আমি তাই আর কোনো উপায় না পেয়ে আপনার কাছে পাঠাতে বাধ্য হলাম। আপনি দয়া করে বিষয়টা হেসে উড়িয়ে দেবেন না। বিনীত, আপনার একান্ত অনুগত ছাত্র সায়ন্তন রায়, দীপালি ফার্মেসি, গঙ্গাপুর। আপনাকে মাছিতে কামড়ায়? হ্যাঁ ডাক্তারবাবু, কোনো এক জায়গায় বসে থাকলে মাছ এসে ছেঁকি ধরে। আপনি কি রসগোল্লা নাকি যে আপনাকে মাছিতে ছেঁকে ধরে? বড় কষ্টে আছি ডাক্তারবাবু, যদি ভালো করে দেন সারা জীবন আপনার কেনা গোলাম হয়ে থাকবো। টাকা পয়সার কোনো ব্যাপার নেই, টাকা
টাকা যা লাগে লাগুক, শুধু মাসির হাত থেকে। আপনার কি অনেক টাকা? ওকে হ্যাঁ, তা কি পরিমাণ টাকা আছে আপনার? টাকা পয়সা কোনো ব্যাপার না স্যার, 2-5 লাখ টাকা হাতের ময়লা। লাখ টাকা হাতের ময়লা আর এদিকে ফতুয়া পাজামা, এটা বিশ্বাস হয় স্যার? এনাকে দেখে তো মনে হয় না কোনো কাজকর্ম করেন। লোকটার যদি সাইডে দেন তো খুব- দেখুন, এটা কোনো রোগ নয়, এটা আপনার মনের রোগ। অন্তত আমি এমন কোনো রোগের কথা জানি না যে রোগে দুনিয়ার মাছি এসে কামড়ায়। আমি এখানে একজন সাইকিয়াট্রিস্টের ঠিকানা লিখে দিচ্ছি, আপনি তার সাথে গিয়ে কথা বলুন। আপনার যে সমস্যা, সেই সমস্যার সমাধান আমার কাছে নেই, বুঝলেন? ওই তো 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 ওরা আসতেছে, তো হসপিটাল আসতেছে। কি আসছে? মাসি। মাছি? হ্যাঁ, ওই তো ওই তো ওই তো ওই তো। আরে আপনি দেখতে পাচ্ছেন না? কি বলছেন কি পাগলের মতো? আমি ঠিকই বলছি। ওই তো 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 আমার পায়ে বসছে। আমি এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারিনি, বসলেই দুনিয়ার মাসে সবার সেকি ধরে। তুষারকান্তি বাবু, আপনি কাল একবার আসুন, কাল কথা বলছি, আজ আমার তাড়া আছে। ওই তো ওই তো এই যে আমার পায়ে বসছে। আমার পায়ে বসে কেঁদে কেঁদে দেওয়ার চেষ্টা করছে। আপনি কাল আসুন, কাল কথা বলছি। স্যার কাছে যেতে পারবেন? যাবো। রীতি হুজুর স্যার মারি স্যার। মনে করবেন না, এই মাসি আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। হারামজাদা মাসি। এক গ্লাস ঠান্ডা জল হবে? এক গ্লাস জল নিয়ে আসেন, তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে আসেন। জল দাও, আপনি ওখানে বসুন। যেখানেই যাই সেখানেই বলছি, কি করবো বলেন? যে খাটে ঘুমাই সেই খাট পুরো মশারি দিয়ে ঘেরা, দিন রাত বীজ দিয়ে স্প্রে করা হচ্ছে, তাতেও কোনো কাজ হয় না। কাজ হয় না? না হয় না। কেমনে কেমনে জানি মশারির মধ্যে মাছি ঢুকে পড়ে, ঘন্টায় ঘন্টায় বিছানার চাদর বদলাতে হয়। কি সব বলছে স্যার? আমি ঠিকই বলছি ডাক্তারবাবু, আমি এক বর্ণ মিথ্যে কথা বলছি না। যদি মিথ্যে বলি আমার শরীর যেন পচে গলে যায়। আমি এক জায়গায় বসে থাকতে পারি না, ওরা বদল করতে হয়, নয়তো দুনিয়ার মাসে এসে আমার সেকি ধরে। জোরে শ্বাস নিন। স্যার, উনি যা বলছেন তার কোনো চিকিৎসা হয় না। সায়ন্তন ডাক্তার আশ্বাস দিয়েছেন আপনি কিছু একটা করতে পারবেন। আপনি বাড়িতে খবর পাঠিয়ে দেন, আমি একটা কাজে আটকে পড়েছি, আমার আসতে দেরি হবে। আর শোনো, বাইরে কে আছে তাকে বলো আমাদের জন্য চা দিতে। আপনারা চা খান? আমি চা খাই, দাদা খান, ঋতিকও খাই। ঠিক আছে, আমাদের জন্য চা দিতে বলো। আচ্ছা, সায়ন্তন কি এ রোগের কোনো চিকিৎসা শুরু করেছিল? হ্যাঁ, শুধু কি সায়ন্তন ডাক্তার? তখন যেরকম খবর পেয়েছি সেখানে ছুটে গেছে। কবিরাজ, বৈদ্য, পীর সাহেব, গুণিনুসা সব করছে, চিকিৎসার কোনো ত্রুটি করি না। রাশিন তেলে কর্পূর দিয়ে সে তেল শরীরে মাখছি, যদি গন্ধে মাছি না আসে একদিন লাভই হয়, তারপর হয় না, আবার মাছি আসে। এমন কিছু নেই যে শরীরে মাখি না, যে যা বলছে আমি তাই মাখছি। একজন বলল বাদুরের গু শরীরে মাখলি আরাম হবে, আমি সে বাদুরের গু পর্যন্ত মাখবো। ডাক্তার
মরণ ভালো ডাক্তার। দেখছেন ডাক্তার কি অবস্থা? দাদা দাঁতটি ঠিক করে দেন, সামনে পঞ্চায়েত ভোট। ওর তো কি হয়েছে? দাদা জিতবে। জানেন ডাক্তারবাবু, পুরা গঙ্গাপুর দাদাকে দেখে চমকায়। দাদার বিপক্ষে দাঁড়ানোর কোনো সাহস নয়। স্যার চা। আপনারা চাটা নিয়ে নিন। এবার চা খেতে খেতে বলুন তো এই রোগের শুরু কবে থেকে? আই মিন মাছি প্রথম কবে আপনার দিকে আকৃষ্ট হলো? আপনারে গোপনে বলতে চাই, বলবেন আগে বসে চাটা খেয়ে নিন। ডাক্তার বাবু, সবথেকে বেশি ফল হয়েছিল যে চিকিৎসায়, সেই চিকিৎসার কথাটা তো আপনারা বলাই হয় না। চিকিৎসার কথাটা বলেন। তুই বল, তুই বল। এই চিকিৎসা দাদা নিজেই বের করেছে, বিষাক্ত চিকিৎসা। গোবর হয় না, গোবর, গোবর বুঝেছেন? সে গোবরের গন্ধে সব চাইয়া বেশি মাছি আছে। দাদা কি করলো? সারা শরীরে গোবর মাখলো, এতে লাভ হইলো 7 দিন কোনো মাছি আসে নাই। 7 দিন না 5 দিন। 5 দিন। 5 দিন পর আবার মাছি আসা শুরু হলো নাকি? হ্যাঁ, সেই দিন তো হয়েছে সাংঘাতিক কাণ্ড। হঠাৎ হই হই রয় রয় চিৎকার। দাদার বাড়ি গিয়ে দেখি পাড়ার বাচ্চারা ভূত ভূত চিৎকার করতে। কয়েকজন লাঠি দুটো এনেছে ভূতিরে মারবে বলে। সামনে গিয়ে দেখি দাদার যে খড়িটা এনে দিলাম মাঝি টানানোর জন্য, সেই খড়িটা গুঁড়ো করে সারা গায়ে মারছে। তাই দেখে পাড়ার বাচ্চারা ভূত ভেবে ভয় পেয়েছে। সেদিন আমি না গেলি। মাছি তাড়াবার জন্য আপনারা অনেক কিছুই করেছেন দেখছি। অনেক কিছু। নদীর মাঝে নৌকা নিয়ে কদিন ছিলাম, 3 দিন বেশ ভালোই ছিলাম। 7 দিনের দিন আবার মাছি ধরল। সেখানে মাছি ধরো কিভাবে? জানি না, মনে হয় অভিশাপ। কিসের অভিশাপ? ডাক্তার, আপনারে বললাম আমি আপনারে গোপনে বলতে চাই। পাপিয়া, এই রিপোর্টগুলো একটু ভেতরে নিয়ে গিয়ে দেখো তো সব ঠিক আছে কিনা। তোরাও যা। ডাক্তার, আপনি কিন্তু শেষ ভরসা। টাকা পয়সা যা লাগে লাগুক গে, দাদারে ঠিক করে দিতেই হবে, নইলে উফ, কৃতিক যা। যাচ্ছি, চল। যা কৃতিক। আপনারা আমি প্রথমেই বলছি, আমি টাকা পয়সা পাবো। টাকা পয়সা আমাদের রাজকার্যের না, সেই ব্রিটিশ আমল থেকে। আমার ঠাকুরদা সেই সময় পাকা দালান দিল ডাক্তার। আমার ঠাকুরদা 2টো হাতি ছিল, একটার নাম ময়না আর একটার নাম সুরভি। 2টোই মাদি হাতি ডাক্তার। সব হাতি টাতি ছেড়ে মাছির প্রসঙ্গে আসবেন কি এবার? আসতেছে। আমি পিতামাতার একমাত্র সন্তান, বিরাট ভূসম্পত্তির মালিক। টাকা পয়সা বেশি থাকলে না মানুষের স্বভাব ঠিক থাকে। আপনারা যার চরিত্র দোষ বলেন, আমার তাই হইল 15-16 বছর বয়সে। 3 মহলা বাড়ি, সুন্দরী মেয়ে ছেলের অভাব ছিল না, দাসীবাদী ছিল, দূর সম্পর্কের আত্মীয় মেয়ে বউর আছে, যাদের সংসার চলতো আমাদের টাকায়, আমাদের গায়ে। আমার একটা কঠিন কথা বলা বা শাসন করা কেউ ছিল না। হ্যাঁ, আমার মা অবশ্যই বেঁচেছেন, কেউ তার কাছে নালিশ করছে, কোনো লাভ হয়নি, উল্টে আমার ধমক খাইছে ডাক্তার। আপনি বিয়ে করেননি? হ্যাঁ, বিবাহ করছি। বিবাহ করবো না কেন? 2টো বিবাহ করছি, সন্তান আদি আছে। স্বভাব নষ্ট হয়ে গেলে না বিয়ে শাদী করেও কোনো লাভ হয়। মেয়ে ছেলে দেখলেই আমার ভিতরে কেমন যেন একটা আপনি আজে বাজে কথা বলে আমার সময় নষ্ট করছেন। আসল কথায় আসুন। আসতেছি। বছর 5 আগে আমার এক দূর সম্পর্কের বোনের মেয়ের ওপর আমার চোখ পড়ল। 12-13 বছর বয়স। ওমা, নিবুদিদা বললে আর তুমি রাজি হয়ে গেলে কেন? এখানে ডাকলে আমরা চলবে কি করে?
স্কুল যেতে পারবুনি, বন্ধুদের সাথে দেখা করতে পারবুনি, সবার পড়া এগিয়ে যাবে আর আমি পাস করতে পারবুনি। এখানে থাকলে দুবেলা খেয়ে পড়ি বাঁচতে পারবি, ভালো থাকতে পারবি। আচ্ছা ঠিক আছে, কয়েকটা দিন যাক, আমি দুদারে বলে তোমার এখানে একটা স্কুলে ভর্তি করব। ওদের সাথে দেখা হইব কি হবে? ওদের সাথে দেখা হবে না ঠিকই, কিন্তু এখানে যে তোমার আরো নতুন নতুন বন্ধু হবে। আরো নতুন বন্ধু? আর বাবা আসবে কবে? কি জানি, বললো তো বছর খানিক থেকে কিছু টাকা পয়সা জমায় নিয়ে ফিরে আসবে। বিদেশ বিভুঁয়ের ব্যাপার, মানুষটা কিরকম আছে কে জানে। বাবা যতদিন না আসবে আমরা ততদিন এখানেই থাকবো। হ্যাঁ মা, এখানেই থাকবো আর ভালো থাকবো। আচ্ছা, তোমার এখানে কেউ কিছু বললি, ভুললে ভাললে কোথাও নিয়ে যেতে চাইলি, কি করবি মনে আছে তো? চল, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ি। চল, শুয়ে পড়ো তো। মেয়েটার গায়ের রং একটু সাপা, কিন্তু স্বাস্থ্য ভালো, বেশ সেটা। আমার চরিত্র তো কারোর অজানা ছিল না। মেয়ের মা মেয়েরে সব সময় আগলাই রাখে, খুব পশ্চাৎ মেয়েরে নিয়ে আমার মার ঘরে মেঝেতে ঘুমায়। তুষারদা, তুমি এখানে যাও, বলতে যাও, নইলে যাও বাসি। নিজের অনেক সামলাতে চেয়েছি, স্বভাব আরে সামলাই। রক্তের স্বাদ জিভে লাগলে মাংসের লোভ সংবল যায় রেখে ভাব, এত কিছু করে কোনো লাভ হলো না। দিনের পর দিন ওই আমি একই ভুল করতে থাকলাম, কিন্তু কিন্তু এক রাতে সামান্য ভুল হয়ে গেল। কি বলেন? সামান্য ভুল? হ্যাঁ, সামান্য ভুল। আশ্চর্য ব্যাপার, আপনি এমন করে বলছেন যেন খুব তুচ্ছ একটা ব্যাপার। আরে তুচ্ছ ব্যাপার, ব্যাপারটা তো তুচ্ছই। তুচ্ছ শালা কিটে জাত। আমি চাইলে আমার পয়সায় খাবি আর আমারই কামড়াতে চাস। আমি চাইলে তোর টিপে শেষ করতে পারতাম। আমারই একটা কিটা, আমি এলাকার অঞ্চল প্রধান, তাও এত কিছু করে কোনো লাভ নেই। সব সব যে পালট হয়ে গেল। কামুনি, আমিও পায়েস খাবুনি। তুমি কি বলেছিলে আজকের বাবা আসবে, আমরা ঘর যাবো। করবি জম্পা জিনিয়াদের বলবে, সবাই আসবে, কত মজা হবে। সবাই আমারে উপহার দেবে, মাংস ভাত খাওয়াবে। কোথায় যে সব খালি আমারে ভুলাই বলে মিথ্যা কথা বলে, সব বুঝিয়ে। তোমার জন্য বাবার বাড়ি ফেরে নাই, তুমি সেরাতে গেলে এমনটা কি হতো? ওরা আমার বাবারে মারতো। তুমি একজন মিথ্যাবাদী, বাজে মা। কি বললি? কি বললি তুই? মারো মারো, আমারে মেরে ফেলায় দাও। এখানে আমার আর বাঁচতে ইচ্ছে করে না। তোমারে কতবার বলেছি, প্রধান মামা কেমন করে জানি আমারে ধরে, সারা গায়ে হাত বুলায়, আমার ঘেন্না করে বমি পায়। তাও তুমি শুনবে না, এখানেই থাকবে, ঘর যাবে না। ওরে ঘর গেলে খাবি কি? এখানে তো তবু দুবেলা খেয়ে পড়ি বাঁচতে পারবি। পাড়ার দাদারা পেনি করবে বলে ওই জমিটুক নিল, বললো বললো টাকা দেবে, মাছ চাষ হবে। তারপর তারপর টাকাও দিল নি, জমিটাও নিয়ে নিল। তারপর রোজ রাইতে ওদের ওই হুজ্জতি, ইটা করে দাও, সিটা করে দাও, রান্না করে দাও, পিঠে বানায় দাও। ওরে ওরে এইসব সহ্য করতে না পেরে তো তোর বাবা ওদের সাথে ঝামেলা করলো। রেখা পেয়ে ওরা কি মারলো মানুষটারে।
টাকা নেই, পয়সা নেই, তারপর ওদের এই উন্নতি। সেই জন্য তো তোর বাবা দূর দেশে গেল, যাতে আমাদের একটু ভালো রাখতে পারে, একটু ভালো খাওয়াতে পারে। তোর যেমন কষ্ট হয়, ঘেন্না লাগে। ওই পাড়ার দাদারা যখন আমাদের ডেকে নিয়ে যেত, আমার গায়ে হাত দিত, তখন আমারও কান্না পেত, ঘেন্না করতো, বমি পেত। ভুল হয়ে গেছে মা, আমি তোমার আর অমন বলবো নি। প্রধান মানে যাই করুক, আমার যতই কষ্ট, আমি আর ঘর যাওয়ার কথা বলবো নি। না, আর একদিনও এখানে থাকবো নি, একদিনও না। জন্মদিনে মেয়ের বুকে পায়েস তুলে দিতে পারিনি, একদিন এখানে থাকবো নি। যেদিকে দুচোখ যায় চলে যাবো। কি দুটো ডাল ভাত ঠিক জোগাড় করে নেবো, আর একদিন এখানে থাকবো নি। আর ওরে খাসনি, ও পায়েস খাসনি, ও পায়েস খাসনি, খাসনি ও পায়েস। কি করলি তুই? কি করলি? সব শেষ করে ফেললি, আমার জন্য একটু রাখতে পারলি নি, সব শেষ করে ফেললি, সব শেষ করে ফেললি, সব শেষ করে দিল। হাসবেন না, এটা কোনো হাসির ব্যাপার না। ক্ষমা করে দেব। তারপর কি হলো শুনে? রাত্রির বেলা ওই বজ্জাত মা মেয়েটারে বিষ খাইয়ে দিল, আর নিজে বাড়ির পেছনে গিয়ে আম গাছে ফাঁস নিল। মাগি জানতো আমার এভাবে ফাঁসানো যাবে, আমার বিপদে ফেলার চেষ্টা আর কিছু না। মাগি, আপনি তার মানে আপনার ওই দুঃসম্পর্কের বোন ও তার মেয়েকে খুন করেছিলেন? না, খুন করবো কিছু? শহরে খুন করতে গেলে নিজের ঘরে খুন করবো, খুন করতে গেলে জায়গার অভাব নাই। পুরা পুরা গঙ্গাপুর আমার, খুন করতে হয় নদীর উপর। রক্ত ধুয়ে ফেলা যায়, তারপর লাশ বস্তায় ভরি ভালো করে চুন মাখাইয়া 4-5টা ইট ভরি নদীতে ফেলাই দিতে হয়। এই জন্মের মতো কোন সম্বন্ধের বোধ কিচ্ছু জানবো না। আরে না, খুন করবো কি?
সবাই তুষারকান্তির নামেই ধরা। তারপর কি হলো শুনে। ঘরে দুটো লাশ। আমি বললাম খবরদার, কেউ লাশের গায়ে হাত দিবে না, কেউ ছবে না, যেমন আছে তেমন থাকবে। আমি নিজে গিয়ে থানার ওসি সাহেব কানছি, ওসি সাহেব এসে যা করার করবে। থানা আমার বাড়ির থেকে 15 মাইল দূর। পানসি নৌকা নিয়ে গেলাম। সাহেবের জন্য আর তার স্টাফদের জন্য 50,000 টাকা নিয়ে গেলাম। গিয়ে দেখি আর এক বিপদ। দারোগা গেছে বাহাদুরপুর ধর্ষণ মামলার তদন্ত। ফিরলেন 2 দিন পর। তারে নিয়ে বাড়ি আসতে আমার লাগলো 3 দিন। প্রথমের দিন কালবৈশাখী সময় 3 দিন টানা ঝড় বৃষ্টি চল। তার দিনে লাশ গেছে পচে। কাঠ গন্ধ। তারপর আম গাছের কাছে গিয়ে দেখি এক অদ্ভুত দৃশ্য। লাখ লাখ মাছি লাশের শরীরে। দেখে মনে হচ্ছে আগের সারা শরীর লাল চাদরে জড়ানো। মেয়েটার ওই একই অবস্থা। হাত পা চোখ মুখ সব মাছিতে ঢাকা। মাঝে 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 মাছিগুলো যখন সব মরে তখন মনে হয় কেউ যেন লাল চাদর ছাড়া দিল। দেখছি মশাই একজন অসভ্য অভদ্র। আরে না, আমার মতন টাকা পয়সা লাখ থাকে সে অসভ্য হতে পারে না, নোংরা হতে পারে না। টাকা দিয়ে সভ্যতা কিনে নেওয়া যায়, ভালো মানুষ সাজা যায়। তারপর কি হলো শুনে। আমি একটা সিগারেট ধরালাম। সিগারেটের আগুন ফেলার সাথে সাথে মেয়েটার শরীরের সবগুলো মাছি লড়ল। মনে হলো একটা লাল ঢেউ উঠল। তারপর সবগুলো মাছি মেয়েটার শাড়ি মাটিতে নামলো। মেয়েটার হাত পা চোখ মুখ সব খেয়ে ফেলাইছে। জায়গায় জায়গায় হাড্ডি বেড়ে গেছে। অবাক হয়ে দেখি সবগুলো মাছি মেয়েটারে শাড়ি আমার দিকে আসতেছে। অদ্ভুত ব্যাপার। আমি দৌড়ে ভাগে এলাম। কিছুক্ষণ পর মাছিগুলো বাইরে। ওদের দেখে মনে হচ্ছে ওরা যেন আমায় খুঁজতেছে। সেই খাই শুরু। যেখানে যাই সেখানেই মাছি। আচ্ছা ডাক্তার, আপনার এই ঘরে কি একটা সিগারেট খাওয়া যাবে? তাহলে আমি একটা সিগারেট খেতে চাই। হ্যাঁ খান, খেতে পারেন। Thanks.
হয়েছে? আপনি সিগারেট খাচ্ছেন? আমার কাশি ছিল না, এখন কাশি হচ্ছে। ডাক্তার, ওর নাকের মধ্যে দিয়ে ফুসফুসে ঢুকে গেছে। কি করে জানলাম জানেন? এই সিগারেট কাশি, তার সঙ্গে কাশি হয়, আর কাশির সঙ্গে বেরিয়ে আসে রক্ত, আর তার সঙ্গে বেরিয়ে আসে মরা মাছি। মরা মাছি? হ্যাঁ, মরা মাছি। সিগারেট খাচ্ছি যেন কাশির সঙ্গে মাছি আর মাছের ডিম বেরিয়ে আসে। আপনি দেখবেন ডাক্তার, আমি ঘোষণা দিচ্ছি, আমার যে মাছির হাত থেকে বাঁচাবে তারে আমি নগদ 5 লাখ টাকা দেব। আমি নোংরা বদমাইশ অসভ্য লোক হতে পারি, কিন্তু কথার খেলা আমি টাকার সঙ্গে নিয়েছি। ডাক্তার, আপনি আমার বাঁচান ডাক্তার। আপনিও পারবেন না ডাক্তার? হ্যাঁ ঠিক, আপনার যে সমস্যা আমার পক্ষে সম্ভব না। আমি জানতাম ডাক্তার, আমি জানতাম ডাক্তার, আমার মরণ এই মাছিদের শরীর ওদের না নিজের থেকে খেতে দিলে ওরা আগে থেকে গায়ে ওঠে না। ওরা আগে নিজেদের মধ্যে খেলা পরামর্শ করে, তারপর ওরা আস্তে আস্তে গায়ে ওঠে। এই তুমিদের মধ্যে ওদের খেলা পরামর্শ শেষ হবে, আর তারপরে ওরা আস্তে আস্তে গায়ে উঠতে শুরু করে। আমার ডাক্তারি জীবনে এমন ব্যাধি দেখা তো দূরস্থ আমি কল্পনা পর্যন্ত করতে পারি। সেখানে তুষারকান্তি ঘোষের মতো মানুষের লাখ লাখ টাকা থাকা সত্ত্বেও সামান্য কিছু ক্ষুদ্র মাছি তার অস্থি ধমনী মজ্জাতে বাসা বেঁধে চলেছে, তার ফুসফুসে বাসা বেঁধে ছিদ্র করে চলেছে অহরহ। কিন্তু মাছিগুলো মুখের ডিম নিয়ে আমার দিকে এগিয়ে আসছে কেন? আমি তো ওনার দুঃসম্পর্কের বোনের কোনো ক্ষতি করিনি। এই পাপিয়া, কে আছো? গাড়ি বের করো, আজ ওর জন্মদিন, আমাকে যেতে হবে। আমি কারোর ক্ষতি করিনি। পাপিয়া, এদেরকে সূত্রধর, এই কে পরিচালিত করছে? আমি তো কাউকে ক্ষতি করিনি। স্বপ্ন নয়, শান্তি নয়, কোনো এক বোধ কাজ করে মাথার ভিতরে। পথে চলে পারে পাড়াপাড়ে, উপেক্ষা করিতে চাই তার, মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই জীবন্ত মাথার মতো ধরে। তবু সে মাথার চারিপাশে, তবু সে চোখের চারিপাশে, তবু সে বুকের চারিপাশে। আমি চলি, সাথে সাথে সেও চলে আসে। আমি থামি, সেও থেমে। সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা।
আমার চোখেই শুধু ধাঁধা, আমার পথেই শুধু বাধা, আমার পথেই শুধু বাধা। এই নাটকের ব্যাকস্টেজ করেছে স্বাতী ব্রহ্ম, সহকারী নির্দেশক শিউলি রায়, দৃশ্যকাব্য শিউলি কোথায়? আর দৃশ্যকাব্য শান্তনু চক্রবর্তী, আবহ ভাবনা ও নির্মাণ ময়ূখ চ্যাটার্জি, আবহ প্রক্ষেপণ বিশ্বজিৎ বণিক, আলোক প্রক্ষেপণ অভিজিৎ ঘোষ এবং তুষার গোয়ালি। অভিনয় করেছে ধরিত্রী মৃধা, সায়ন্তন রায়, পাপিয়া দাস, ঋত্বিক সিং, অর্জুন কুম্ভকার, সৌমজিৎ বিশ্বাস, লোপামুদ্রা ভুবনীয়োগী এবং তুষার কান্তি ঘোষ। আর সুরজিৎ প্রামাণিক। আর আচ্ছা, এই নাটকের আমাদের এখানে যে অবস্থা, তাতে যা যা আমরা করতে চেয়েছিলাম আলোক বিষয়, সেটা সম্পূর্ণ করতে পারিনি। আমাদের এই আলোতে ভয়ঙ্করভাবে সাহায্য করেছে অনির্বাণ সেনগুপ্ত, অনির্বাণ করেছে। আর সামগ্রিকভাবে সঙ্গীত আর সৌরজিৎ চলে এসো। সামগ্রিকভাবে যিনি না থাকলে আমরা এই কাজটা করতে পারতাম না। নমস্কার। আর বলেছিলাম শুরুতে বলবো না কিছু, দু এক মিনিট সময় চেয়ে নেব। তো ঝড় জল মাথায় নিয়ে যারা এসছে তাদের সত্যি ধন্যবাদের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। যেটুকু আর শেয়ার করার দরকার সেটা হচ্ছে যে আমার বাড়ি বনগাঁয়, অনেক বছর আগে থিয়েটার শুরু করেছি। আর এইখানে যারা অভিনয় করছে তারা এখন এখান থেকে যে লাস্ট বাড়ি ফিরবে, আমি কোনো কারণে আজকে আমিও বাড়ি যাব, রাত 11:30টায় পৌঁছাবো বা 1টায় পৌঁছাবো। এখানে যারা রয়েছে তাদের মধ্যে বহু মানুষ আছে রাত 12টা-1টায় ফিরবে আর কি। তো থিয়েটার আমরা যে কারণে করি সেইটা মানে এখন যে সময় আমরা দাঁড়িয়ে আছি তাতে এই নাটকের মধ্যে দিয়ে যে কথাটা বলতে চেষ্টা করা হয়েছে যে পাপ আমরা করছি সেটা আসলে নিজেরা দেখতে পাচ্ছি। যাই হোক, যদি আপনাদের ভালো লেগে থাকে, সত্যি যতটুকু সময় আপনারা ছিলেন একেবারেই একজন দুজন ছাড়া নাটকের দর্শক হিসেবেই আমাদের সাহায্য করেছেন। দর্শকেরও একটা পার্টিসিপেশন থাকে, তাহলে একটা নাটক ভালো হয়ে ওঠে আর কি। ভালো মন্দ বলতে আমি বলতে চাইছি যারা করছে তারা অনেক দিন ধরে রিহার্সাল করে, তারপরে সেটা একটা নাটক আগে নির্বাচিত হয়, তারপরে এ করতে পারবে না, ও ভুল করে, দেরি করে আসে, এই সব ঝড় পেরিয়ে একটা নাটক তৈরি হয়। আজকে এই নাটকের প্রথম শো। আমরা আপনাদের কাছে আবার বলছি কৃতজ্ঞ যারা এসছেন, তাদের সঙ্গে এই সত্যিকারের যে ভাগ করে নেওয়ার যে একটা বিষয়, যে চর্চা, যে নিষ্ঠা, যতটুকু আপনারা দেখতে পেয়েছেন সেটা যদি আপনাদের এখনকার মাধ্যম হচ্ছে মুখে বলা, তার সঙ্গে যদি একটু মনে থাকে আমাদের নাটকের নাম, দলের নাম আপনাদের ফেসবুক পেজে লেখেন যে একটা নাটক দেখেছি, সেটা যদি ভালো লেগে থাকে, আর যদি খারাপ লেগে থাকে, কোনো পরামর্শ থাকে, সেটাও আপনার ফেসবুকের মাধ্যমে যদি জানান, তাহলে অন্তত 4টে লোক জানতে পারবে। যারা অনেক বড় করে শো করতে পারে না কিন্তু একই পরিশ্রম দিয়ে নাটক নির্মাণ করে এবং প্রযোজনা তৈরি হয়, তারপরে মানুষের সামনে নিয়ে আসে, অনেক মানুষ জানতেই পারে না সেই পরিশ্রমটার কথা, সেই তাদের অধ্যাবসায় যে চর্চা, সেটা মানুষের কাছে পৌঁছানোর জন্য বা এই নাটকের মধ্যে দিয়ে যে মানুষের মধ্যে একটা কিছু ভাবনা
বুঝে দেওয়ার চেষ্টা বা বলার চেষ্টা, দেখানোর চেষ্টা, সেটা একটু ছড়িয়ে পড়বে। এছাড়া দুটো একটি কথা ডিরেক্টর বলবে, ডিরেক্টর পরবর্তী অভিনয় আগামী 10ই আগস্ট এইখানেই, রবিবার। Thank you.